ধন্যবাদ জানাচ্ছি সঞ্চালককে। আপনি শুরুতেই বলেছেন যে বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত বিষয় হলো ভারত পাকিস্তান। অ্যাকচুয়ালি তাই। এখন ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধের দামামা বাজছে, অলরেডি যুদ্ধ শুরু হয়ে গেছে। তো সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারত এবং পাকিস্তানের যে দ্বন্দ্বটা, সেটার যে ঐতিহাসিক প্রেক্ষাপট, সেটা নিয়ে আলোচনা করার জন্য আমাকে বলেছেন। তো আমরা যদি বেসিক্যালি এই ভারত পাকিস্তানের দ্বন্দ্বের যে ব্যাপারটা, এটাকে যদি আমরা পিছনের দিকে যাই, তার ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড কী, তার ইতিহাস কী, সেটাকে যদি আমরা বলি, সেটাকে আমাদের একটু পিছনের দিকে যেতে হবে। আমরা জানি যে ভারতবর্ষ অর্থাৎ বর্তমান সময়ের যে পাকিস্তান, ভারত এবং বাংলাদেশ এবং আফগানিস্তানের কিছু অংশ মিলেই ভারতীয় উপমহাদেশ হিসেবে চিহ্নিত হয়। কিন্তু এখানে যে দ্বন্দ্বটা, শুধু যে ভারত পাকিস্তানের দ্বন্দ্বকে আমরা যদি অন্য মাত্রায় দেখি, তার পিছনের ঐতিহাসিক দিকগুলোকেও আমাদের আলোচনা করতে হবে। তো এই ভারতীয় উপমহাদেশে যখন মুসলমানদের আগমন ঘটে, তো মুসলমানদের আগমনটা ঘটে কোন সময়? মুসলমানদের আগমন ঘটে মূলত মুসলমানেরা, আরবীয় মুসলমানরা প্রথমে ব্যবসায়ের উদ্দেশ্যে এই ভারতীয় উপমহাদেশে আসে, আরব সাগর হয়ে এবং তারা এই দক্ষিণ ভারতের দিকে এবং বাংলাদেশের চিটাগাং পোর্টের দিকে, এই দুই অঞ্চল দিয়েই মূলত প্রথম দিকে। তখনও এই ভারতীয় উপমহাদেশ মুসলমানদের শাসন প্রতিষ্ঠা হয়নি। তো তখন ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে আসে এবং ধীরে ধীরে তারা তাদের মুসলমানদের যে প্র্যাকটিসটা, তারা যে জায়গায় যাক না কেন, তাদের ধর্মটাকে সাথে করে নিয়ে যায়। তারা সেখানের জীবন, তাদের যে সাংস্কৃতিক পরিমেটার আছে, তাদের যে ধর্মবিশ্বাসের যে আচার কালচার আছে, সেগুলো মানুষের মধ্যে দাওয়াতের মাধ্যমে একটা কার্যক্রম চালায়। সেখানে তারা যে মুসলমান হওয়া এবং ধীরে ধীরে কিন্তু এই ভারতীয় উপমহাদেশে মুসলমান একটা ছোটো ছোটো কমিউনিটি কিন্তু তখন থেকেই গড়ে উঠতেছিল, সেটা সপ্তম অষ্টম শতক থেকে। কিন্তু তখন পর্যন্ত কিন্তু মুসলমানদের সাথে বা দ্বন্দ্ব হয়নি। আর আরও যদি আমরা পিছনের দিকে যাই, যে ভারতীয় উপমহাদেশটা কখনোই যে একেবারে একটা সার্বভৌম রাষ্ট্র হিসেবে বা পুরো এরিয়া নিয়ে ছিল না। কোনো সময় ছিল, আবার কোনো সময় স্থানীয় শাসক বা অঞ্চলভিত্তিক শাসন দ্বারা পরিচালিত হতো। এবং এই উপমহাদেশের যদি আমরা আরেকটু পিছনের দিকে যাই, যে এই উপমহাদেশের মূলত সিন্ধু সভ্যতা বা সিন্ধু অববাহিকায় যে সভ্যতা গড়ে ওঠে, সেখানকার জনজীবন যা গড়েছিল, সেখানে কিন্তু কোনো পার্টিকুলার যে এখন যে আমরা হিন্দু ধর্ম বা হিন্দুত্ববাদ যেটাকে বলি, সেটা না। সেটা লৌকিক ধর্ম অথবা সেই সময়ের যে ধর্মগুলো, সেটাই বিকাশমান ছিল। মাতৃতান্ত্রিক পূজা ছিল এবং পরবর্তীতে আমরা ঐতিহাসিকদের মাধ্যমে জানতে পারি, এটাকে অনেকে বলে থাকে যে আর্যবাদ বা আর্যদের ইনভেনশন, যেটা বর্তমান যে ইরান, সেখান থেকে তারা আসে এবং তারা হিন্দু ধর্ম বা হিন্দু ধর্মের যে রিচুয়ালগুলো, যে সেটা নিয়ে তারা আগমন ঘটে। তো এখন হলো ব্যাপারগুলো যে আমি যে জায়গাটা আলোচনা করতে চাচ্ছিলাম, যে এই যে এখানকার স্থানীয় জনজীবনের সাথে, স্থানীয় মানুষজনের সাথে কিন্তু তখনও এই যে আর্যরা আসলো, তাদের সাথে কিন্তু স্থানীয় মানুষের দ্বন্দ্ব হয়েছে। তারা এই স্থানীয় মানুষদেরকেও কিন্তু অত্যাচার বলেন বা তাদের সোশ্যাল কাস্ট সিস্টেম, যেটা চতুবর্ণ সিস্টেম, যে হিন্দু ধর্মের যেগুলো ছিল, সেগুলো তারাও স্থানীয় মানুষের মধ্যে ইমপ্লিমেন্টেশন করে, প্রয়োগ করে, সেটা শাসন কেন্দ্র থেকে। তো এই যে হিন্দু ধর্মের এবং স্থানীয় যে ধর্মগুলো ছিল, স্থানীয় যে লৌকিক ধর্মগুলো ছিল, মানুষের যে আচার আচরণ ছিল, তারাও কিন্তু ইমপ্লিমেন্টেশন করে এবং মানুষকে তাদের একটা শ্রেণীভেদ তৈরি করে তারা কিন্তু একটা আর্য শাসন ব্যবস্থা গড়ে তোলে। তো এখন হলো, যেহেতু পরবর্তীতে আরও এই সময়কালটা চলে, এর মধ্যে এই উপমহাদেশে বৌদ্ধ ধর্মের উৎপত্তি হয়। তারাও একটা বৃহৎ অংশ দখল করে নেয়। দখল বলতে এটা বোঝে যে ধর্মীয় যে বিশ্বাস, মানুষের আচার আচরণগত, যে আপনি ভারতীয় উপমহাদেশের প্রত্যেকটি জায়গায় একটা সময় আপনি এখনও বৌদ্ধ মন্দিরের নিদর্শনগুলো পাওয়া যায়। কিন্তু দেখুন, এবং বিশেষ করে এই বাংলাতেও ছিল। তো একটা সময় কিন্তু যখন হিন্দু ধর্মের প্রবল প্রতিপত্তি বৃদ্ধি পেয়ে গেল, তখন কিন্তু এবং শাসন ক্ষমতা, হিন্দুত্ব যে ইয়েটা ছিল, হিন্দুত্ব যে ফেনোমেনা বলে যেটাকে, শাসনতন্ত্র, তারা কিন্তু তাদের উপর নিপীড়ন চালিয়েছে, লোয়ার কাস্টদের উপর নিপীড়ন চালিয়েছে।
এটা ঐতিহাসিকভাবেই প্রমাণিত। তো সেখান থেকে কিন্তু নির্যাতিত মানুষগুলোও কিন্তু একটা সময় এই শাসক হিন্দু যে বর্ণের যে শাসক উচ্চ শ্রেণীর শাসকগুলো ছিল তাদের প্রতি কিন্তু একটা ক্ষোভ ছিল। এখন ব্যাপার হলো এর মধ্যে অলরেডি আরব অঞ্চলে মুসলমান সমাজ বা ইসলামী সভ্যতার বিকাশ শুরু হয়ে যায় এবং আপনারা জানেন যে সপ্তম শতকের দিকে মোহাম্মদ বিন কাসিম বর্তমানের সিন্ধু আক্রমণ করেন এবং তিনি বিজয় লাভ করেন। তখনও স্থায়ীভাবে মুসলমান শাসন গড়ে ওঠেনি। তো এই যে মুসলমানরা এই অঞ্চলে ঢুকলো এবং পরবর্তীতে ধীরে ধীরে আমরা জানি দিল্লির সালতানাতের মাধ্যমে মুসলমানদের শাসন প্রতিষ্ঠিত হয় এবং স্থানীয় যে হিন্দু রাজারা ছিল তাদেরকে পরাজিত করে ধীরে ধীরে মুসলমান শাসন ব্যবস্থা প্রচলিত হয়। এই যে একটা জাতি মুসলমানরা আসলো, তাদের সংস্কৃতি নিয়ে আসলো, তাদের কালচার নিয়ে আসলো, পরবর্তীতে মুঘলরা আসলো, এই যে মুসলমানদের প্রায় 800 বছরের একটা শাসন ব্যবস্থা গড়ে উঠলো। এর ফলে উপমহাদেশে মুসলমান জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকলো। কিন্তু এখানকার যে জনসংখ্যাটা ছিল বৃহৎ জনসংখ্যা, যারা হিন্দু জনগোষ্ঠী অথবা লৌকিক ধর্ম বলেন, স্থানীয় যে ধর্ম বিশ্বাসী ছিল তারাও ছিল। তো এদের সাথে কিন্তু কখনো আগ পর্যন্ত কিন্তু কখনো ধর্ম নিয়ে শাসকদের সাথে কিন্তু খুব একটা দ্বন্দ্ব হয়নি। যদিও হিন্দুত্ববাদী বয়ানে বলা হয় যে মুসলমানেরা তলোয়ারের জোরে এটা এই উপমহাদেশে শাসন করেছে, মানুষকে জোর করে ধর্মান্তরিত করেছে, তারা বহু হিন্দু মন্দির ধ্বংস করেছে, বৌদ্ধ নিদর্শন ধ্বংস করেছে, এটা অনেকে বলে, দুঃখিত। তো এটার বাস্তবতা কিন্তু ঠিক তা না। আমরা যদি সংখ্যার বিচারে দেখি, আলোচনা করো, আমি তো শুরু করে দিয়েছি। তো ইয়ে করছো, তুমি বলতে থাকো, পজ করা ছিল, আমি কেটে দেবো নি ভেতর থেকে। তো বাস্তবতা যে জায়গায়, তো আমরা যে জায়গায় কথা বলছিলাম যে এই যে মুসলমানদের একটা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হলো এবং আমি আগেই বলেছিলাম যে হিন্দুত্ব বয়ানের মাধ্যমে বা হিন্দুত্ববাদীদের একটা প্রোপাগান্ডা বলেন বা তাদের বয়ানটা প্রতিষ্ঠিত করতে চায় যে এই অঞ্চলে মুসলমানেরা জোর জবরদস্তি তলোয়ারের মাধ্যমে তারা ধর্ম প্রতিষ্ঠা করেছে, তারা মানুষকে ধর্মান্তরিত করেছে। ব্যাপারটা এরকম না। তাহলে তো দেখা যায় তো হয়তো আরও পুরো ভারতীয় উপমহাদেশেই মুসলমান সংখ্যাগরিষ্ঠতা, কিন্তু মুসলমানরা কিন্তু খুব একটা এরিয়াব্যাপী সংখ্যাগরিষ্ঠতা হয়নি। শুধু সংখ্যাগরিষ্ঠতা কোন অঞ্চল দিয়ে হয়েছে? আফগানিস্তান এবং বর্তমান পাকিস্তানের সিন্ধু পাঞ্জাবের এই অংশ এবং আমাদের এই বঙ্গদেশ অর্থাৎ পূর্ব বাংলা যে অংশটা, চিটাগাং থেকে শুরু করে আমাদের বর্তমান বাংলাদেশ যে অংশটা, এখানে মুসলমান সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তো এখন আসেন যে এই যে মুসলমানদের শাসন ব্যবস্থা প্রায় দীর্ঘ 800 বছর চলতে থাকলো, এর মধ্যে দিয়ে এখানকার যে অলরেডি পৃথিবীর বিভিন্ন সাম্রাজ্যবাদী শক্তি প্রতিষ্ঠিত হয়ে গেছে পশ্চিমের দিকে, সেক্ষেত্রে ব্রিটিশ ছিল, জার্মানি বলেন বা অটোমান সাম্রাজ্য বলেন, এরকম অনেকেই ছিল যারা বৃহৎ অংশ নিয়ে পৃথিবী শাসন করত এবং ব্রিটিশরা ধীরে ধীরে এই উপমহাদেশের দিকে আগমন করে ব্যবসায়ের উদ্দেশ্যেই প্রথমে আসে। পরবর্তীতে যখন তারা ব্রিটিশরা এই অঞ্চল দখল করে নিল, প্রথমে তারা বাংলা হয়ে ঢুকলো, বাংলাটাকে দখল করে নিল এবং এই যে ব্রিটিশদেরকে কিন্তু আবার সেটা আমরা যদি বলি বাংলার নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মধ্য দিয়ে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ব্যবস্থাটা শুরু হলো এবং সেখানে মুসলমানদের মূলত আমরা তখনও কিন্তু ধর্মভিত্তিক যে রাজনীতি বা মুসলমানদের ক্ষমতাকে অনেকে বলেন, যারা ঐতিহাসিকরা রয়েছেন তারা বলেন যে আসলে মুসলমানদেরকে যখন ভারত উপমহাদেশ জয় করে সেটাকে যেমন এখানকার স্থানীয় হিন্দুরা ভালোভাবে নেয়নি, ঠিক ব্রিটিশরাও যখন এদেশের বাংলা জয় করে, ব্রিটিশরা যখন পলাশী যুদ্ধের মাধ্যমে জয়লাভ করে এই বাংলা দখল করে, তখনও অনেকে মনে করে যে মুসলমানেরা এটাকে পরাজয় হিসেবে গ্রহণ করে, হিন্দুরা এটাকে, যারা হিন্দু বর্ণের ছিল বা হিন্দু যারা ছিল তারা এটাকে তাদের পরাজয় হিসেবে মেনে নিয়েছিল কি না, অথবা তারা ব্রিটিশদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে কি না, এটা নিয়ে একটা পাল্টাপাল্টি বয়ান আছে। তো ঐতিহাসিক মতো যে হ্যাঁ, এখানেও একটা ধর্মভিত্তিক একটা রাজনীতি বা তার
তারা ব্রিটিশরা এই স্থানীয় হিন্দু জমিদারকে হাত করে বা তাদের আরও যারা ব্যবসায়ী ছিল সেই সময় তাদেরকে হাত করে মুসলমানদের থেকে হাত থেকে শাসন ব্যবস্থাটা ধীরে ধীরে ব্রিটিশরা নিয়ে নেয়। এখন ব্রিটিশরা যখন এই শাসন ব্যবস্থা ধীরে ধীরে প্রতিষ্ঠিত করতে থাকলো, ব্রিটিশদের যে ডিভাইড রুল, তারা এই অঞ্চলকে শাসন করতে গেলে তো মুসলমানেরা তখন পর্যন্ত ব্রিটিশদের বিরুদ্ধে নানা জায়গায় ছোট ছোট আন্দোলন করতেছে, মুভমেন্ট করতেছে, তারা হামলার মাধ্যমে ব্রিটিশদেরকে দেশ ছাড়া করার, তখন পর্যন্ত মুসলমানরা কিন্তু একটা প্রাথমিক যে ব্রিটিশদের বিরুদ্ধে যে যুদ্ধ করা সেটা কিন্তু তখনও চলমান ছিল। তো এর ফলে তখন ব্রিটিশদের একটা পলিসি হলো ডিভাইড রুল, যেটাকে যার মাধ্যমে ভাগ করা এবং দেশ শাসন করা। এবং তখন থেকেই ধীরে ধীরে মুসলমান হিন্দুদের দ্বন্দ্বটা আরও প্রকট আকার ধারণ করে, যেটা পূর্বে কিন্তু ছিল না। এবং ইতিমধ্যে এই উপমহাদেশে একটা দল প্রতিষ্ঠিত হয়, কংগ্রেস দল, সেটা 1885 সালের দিকে। তখন পর্যন্ত মুসলমান হিন্দু সবাই মিলে কংগ্রেস দলের সাথেই ছিল, কিন্তু একটা সময় মুসলমানরা ফিল করলো কংগ্রেস যত দাবি দেওয়া যে আন্দোলনগুলো করে সেটা বেশিরভাগই হিন্দু স্বার্থ সংশ্লিষ্ট, বা সেখানে মুসলমানদের কোনো স্বার্থ সংশ্লিষ্ট থাকে না। তখন মুসলমানেরা 15-20 বছর পরে 1906 সালের দিকে মুসলিম লীগ প্রতিষ্ঠিত করে, এবং মুসলিম লীগ প্রতিষ্ঠিতের মধ্য দিয়েই দুই ধারার রাজনীতি কিন্তু আমরা একটা ভাগ হয়ে গেল, হিন্দু মুসলমানের একটা ভাগ দেখতে পারলাম। এবং আমি আর বেশিক্ষণ আলোচনা করব না, এটাকে শর্টে নিয়ে আসবো যে ঐতিহাসিক দ্বন্দ্ব কীভাবে শুরু হচ্ছে। যে এবং এই যে মুসলিম লীগ এবং কংগ্রেস একটা সময় 1947 সালের দিকে প্রবল আন্দোলন, ভারত ছাড় আন্দোলন শুরু হলো, ব্রিটিশ খেদাও আন্দোলন। এই আন্দোলনের মধ্য দিয়ে দুইটা পক্ষই কিন্তু চেয়েছে ভারত উপমহাদেশের স্বাধীনতা, কিন্তু তারা কিন্তু একত্রিত থাকতে পারলো না, শুধু ধর্মের ডিভাইডেশন হওয়ার কারণে। এক পক্ষ হিন্দুদের কংগ্রেসের ওপর বিশ্বাস রাখতে পারলো না, তারাও মুসলমানদের ওপর বিশ্বাস রাখতে পারলো না, যে কারণে দ্বিজাতি তত্ত্বের একটা ধারণা তৈরি হলো যে মুসলমানদের জন্য ব্রিটিশরা যদি এদের ছেড়ে চলে যায়, ব্রিটিশরা চলে যাওয়ার আগেই যে প্রস্তাবনাটা দেওয়া হলো যে মুসলমানরা আলাদা জাতি, অর্থাৎ তাদের জন্য একটা স্বতন্ত্র ভূমি দরকার, হিন্দুদের জন্য তারা আলাদা স্বতন্ত্র ভূমি নিয়ে থাকবে। প্রথমে কংগ্রেসের বিরোধিতা করেছিল, কিন্তু পরবর্তীতে প্রবল আন্দোলন এবং মুসলমান হিন্দুদের একটা ধর্মীয় যে দাঙ্গা হয়, সেখানে লাখ লাখ লোক মারা যায়। আমরা জানি নোয়াখালীতে এই দাঙ্গায় অনেক মানুষ মারা যায়, কলকাতায় মাস কিলিং চলে, সেখানেও অনেক লোক মারা যায়। এর মধ্য দিয়ে কী হলো, ধীরে ধীরে ব্রিটিশরাও এটা মেনে নিতে চাইল যে মুসলমানদের জন্য আলাদা একটা আবাদ ভূমি দরকার। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে 1947 সালের 14ই আগস্ট জন্ম নিল পাকিস্তানের। সেই যে পাকিস্তান বর্তমানে এখন যে বর্তমান পাকিস্তান এবং বাংলাদেশ অংশ নিয়ে তো হলো পাকিস্তান এবং ভারত, বর্তমান ভারত একটা দুইটা জাতিরাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে গেল। সেই থেকে এই যে সীমানার যে দ্বন্দ্ব, তখন থেকে কে কোন অংশ শাসন করবে তখনও সীমানাটা পুরোপুরি নির্ধারণ হয়নি। যেমন বর্তমান যে কাশ্মীর নিয়ে যে দ্বন্দ্বটা, এই কাশ্মীরটাকে পাকিস্তানও তাদের অংশ দাবি করে, এরাও দাবি করে। এবং আবার যদি আমরা মনে করি বাংলার সীমানা নিয়েও একটা সে সময়ও দ্বন্দ্ব ছিল। তো এই যে দ্বন্দ্বের প্রেক্ষাপট শুরু হয়ে গেল, এখান থেকেই মূলত যে ভারত পাকিস্তানের যে দ্বন্দ্বটা, এই দ্বন্দ্বের একটা ঐতিহাসিক প্রেক্ষাপট। আজকে এ পর্যন্তই আলোচনা, অন্য পর্বে দেখা হবে আপনাদের সাথে এই ধারাবাহিকতায়। ধন্যবাদ সবাইকে।